এই যে যারা ভোট দিয়েছেন, যারা অন্য দলকে ভোট দিয়েছেন কিংবা কাউকেই ভোট দেননি, এই যে তারেক রহমান সুনির্দিষ্টভাবে বললেন যে কাউকেই ভোট দেননি, এটা নিয়ে কোনো দ্বিধা সংশয় বা লুকোছাপার ব্যাপার নাই যে তারেক রহমান সরাসরি এই কথাটা বলবার সময় আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেছেন। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যে খুব শিগগিরই আওয়ামী লীগের জন্য যথেষ্ট পরিসর তৈরি করে দেবেন রাজনৈতিক কার্যক্রমে ফিরে আসার, সে বার্তা দিতে তিনি সম্ভবত একেবারেই রাগঢাক করতে চাইছেন না। আসলে তারেক রহমান শুধু যে নির্বাচনের পরে এ বিষয়টায় খোলামেলা বক্তব্য রাখা শুরু করেছেন বা ইঙ্গিত দিচ্ছেন সরাসরি তাই নয়, তিনি কিন্তু মনে করে দেখুন নির্বাচনের আগেও যতগুলো বিদেশি সংবাদ মাধ্যমের সামনে তাকে এই প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ, এ বিষয়টি তিনি কিভাবে দেখেন, কিংবা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সন্তানেরা রাজনীতিতে ফিরে আসলে ব্যাপারটাকে তিনি কিভাবে দেখেন, এই সব প্রশ্নেরই তিনি খুব স্ট্যান্ডার্ড উত্তর দিয়েছেন। মানে একই রকম উত্তর তিনি বারবার সংবাদ মাধ্যমগুলোকে দিয়েছেন ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিতে, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিতে এবং বার্তা দিতে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে বিএনপি তাদের জন্য জামায়াতে ইসলামীর চেয়ে অনেক নিরাপদ একটা চয়েস, একটা পছন্দ, এবং বিএনপি চির প্রতিদ্বন্দ্বী হলেও রাজনীতিতে শেষ পর্যন্ত বিএনপি, তারেক রহমান তারা নির্বাচিত হয়ে এলে আওয়ামী লীগের জন্য একটা প্রকৃত রাজনৈতিক পরিসর তারা আবারও তৈরি করবেন। টাইম ম্যাগাজিন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাময়িকী, তার সঙ্গে যখন তারেক রহমান সাক্ষাৎকার দিয়েছেন এবং তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগের ওপরকার নিষেধাজ্ঞা প্রসঙ্গে, সাংবাদিক লিখেছিলেন যে তিনি সরাসরি সে প্রশ্নের উত্তর দিতে রাজি হন নাই, কিন্তু তিনি সরাসরি এ কথাটা বলেছেন যে তারেক রহমান বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের ওপরেই নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে বিশ্বাস করেন না, এ বিষয়ে তার একটা আদর্শিক অবস্থান আছে। কারণ আজকে যদি একটি দলকে নিষিদ্ধ করা হয় তাহলে মনে রাখতে হবে কালকে তার দল অর্থাৎ বিএনপিকেও সেই একইভাবে নিষিদ্ধ করে ফেলা যায়। এমনকি 2024-এর ভয়াবহ রাজনৈতিক বিভক্তি এবং চাপের সময়েও যখন দোর্দণ্ড প্রতাপে হাসনাতরা দাপিয়ে বেড়াচ্ছেন, তখনও কিন্তু বিএনপি তার জনশক্তি নিয়ে বা তার আওয়াজ এবং সমর্থন নিয়ে ওই যে আওয়ামী লীগকে 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করে ফেলতেই হবে সে দাবির সঙ্গে একমত হয়নি। কাজেই বিএনপি তার এই অবস্থানে পরিষ্কার ছিল। এমনকি 75-এ বঙ্গবন্ধু হত্যার পর প্রেসিডেন্ট জিয়ার সময়কার ভয়াবহ প্রতিকূল পরিবেশেই কিন্তু আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হতে পারে। আবার মনে রাখতে হবে সেই প্রেসিডেন্ট জিয়ার আমলেই স্বাধীনতা যুদ্ধের পর নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামী, ছাত্র শিবির তারাও আবার রাজনীতিতে ফিরে আসার অনুমোদন পায়, দেশে ফিরে আসেন এমনকি গোলাম আজম পর্যন্ত। কাজেই বিএনপির এই আদর্শিক অবস্থান কিন্তু প্রেসিডেন্ট জিয়ার আমলের, যে তারা কোনো দলের ওপরেই রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে না, সকল মত পথের ব্যক্তিকেই তারা রাজনীতি করতে দেয়। কাজেই তারেক রহমানের জন্য এই অবস্থান নেওয়াটা সেভাবে বিএনপির রাজনৈতিক দিক থেকে দেখলে সেভাবে অস্বস্তিকর নয়। আর তারেক রহমান জানেন যে 2024-এর আগস্ট থেকে একেবারে 25-এর ডিসেম্বরে তিনি দেশে পা রাখার আগ পর্যন্ত তার দলকেও মাইনাস করে ফেলার যে সর্বাত্মক এক রকমের প্রচেষ্টা, ষড়যন্ত্র চলছিল। রাজপথে তো বলা হচ্ছিল ফ্যাসিবাদ বিদায় করেছি, এবার চাঁদাবাজ বিদায় করব, হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও দেশে আসতে দেব না, হাসিনাকে তাড়িয়েছি, বিএনপিকেও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করব, এসব কথা তো এমনকি নির্বাচনী জনসভায় ভোটের আগের দিন পর্যন্ত হয়েছে। সে অবস্থায় তারেক রহমান জানেন যে যেই -2 পরিকল্পনা সেই 2007 থেকে চলছে, তাতে তাকে কত পক্ষকে বুঝিয়ে রীতিমতো এক রকমের সমঝোতায় এসে এবং তিনি কি আলাদা রাজনীতি তৈরি করবেন সেসব বিষয়ে এক রকমের প্রতিশ্রুতি দিয়ে
কিভাবে বাংলাদেশে শান্তি আনবেন, স্থিতিশীলতা আনবেন, সেসব বিষয়ে একরকমের সুস্পষ্ট বার্তা প্রতিশ্রুতি দিয়ে তবে তাকে দেশে ফিরতে হয়েছে। আর তিনি যাদের গুপ্ত বলেন, মানে জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা, এরা এখনো বিরোধী দলে যতটা অসন্তুষ্ট, তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় বিএনপির এমপিরা এবং জুলাই সনদটা ঝুলে পড়ার পর তারা যেমন অসন্তুষ্ট হয়ে আছেন, এবং এখন জামায়াতের আমির রাস্তা ঝাড়ু দিয়ে সময় ক্ষেপণ করছেন বটে, কিন্তু রোজার পর যখন বাংলাদেশে আবার নাকি আন্দোলনের মৌসুম, মানে একটা ঐতিহাসিকভাবে আন্দোলনের মৌসুম, সে সময় থেকেই এই বিরোধী দল যে আবারও একরকমের চাঙা হয়ে উঠবে, তাদের জায়গা ক্ষমতায় আবারও নিশ্চিত করতে, মানে তারা তো 18 মাস ধরে ক্ষমতায় ছিল, কাজে তাদেরকে ক্ষমতাচ্যুত করে যে তারেক রহমান সরকার, তাকে যে সংসদে, রাজপথে, সরকারে কোথাও তারা শান্তিতে থাকতে দেবেন না, তিনি যদি রাজনৈতিক সমীকরণটা পাল্টে না ফেলেন, তিনি যদি জোর জবরদস্তির রাজনীতি শেষ না করেন, সেটা তারেক রহমান ভালো মতো বোঝেন। তারেক রহমান সে বার্তায় তার প্রথম ভাষণে স্পষ্ট করেছেন। তারেক রহমান সবাইকে নিয়ে বাংলাদেশ, সবাইকে নিয়ে শান্তি শান্তি শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। 25শে ডিসেম্বর দেশে ফিরেই তার মানে স্বাগত জানানোর সম্বর্ধনার যে সভা, সেখানে যেমন সে ঘোষণা দিয়েছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণেও তিনি উল্লেখ করেছেন, সরাসরি বলেছেন, আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার, প্রতিটি নাগরিকের জন্যেই। এই দেশকে আমরা একটা নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটা স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। এখন কেউ যদি মনে করেন যে এটা হচ্ছে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেমনটা জামায়াতে ইসলামীর নেতারাও বলেন, জাতীয় নাগরিক পার্টির নেতারাও বলেন, বিএনপি প্রধান তারেক রহমানও সে সুরেই বলেছেন, ভেবে নিয়েছেন যে সকল দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষের মানুষ তাদের ভোটার হয়ে গেছেন, তাদের সমর্থক হয়ে গেছেন, সেটা যাতে এই নিয়ে যাতে কোনো কনফিউশন, সংশয় তৈরি না হয়, তারেক রহমান তার বক্তব্যটাতে শেষ করেন একটা সুস্পষ্ট বার্তা দিয়ে, যেটা আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, ভোটারদের জন্য সবচেয়ে বড় বার্তা, যে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরিতে কোনো বাধা দেবেন না, তিনি আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরির সুযোগ দেবেন, এবং সেটা খুব শিগগিরই। তারেক রহমান তার বক্তব্যের শেষে বলেন যে সরকার প্রধান হিসেবে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি, অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান। বিএনপি সরকার বিশ্বাস করে দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার, এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসেবে আপনার, আমার, আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। এই যে যারা ভোট দিয়েছেন, যারা অন্য দলকে ভোট দিয়েছেন কিংবা কাউকেই ভোট দেননি, এই যে তারেক রহমান সুনির্দিষ্টভাবে বললেন যে কাউকেই ভোট দেননি, এটা মানে এটা নিয়ে কোনো দ্বিধা, সংশয় বা লুকোছাপার ব্যাপার নাই, যে তারেক রহমান সরাসরি এই কথাটা বলবার সময় আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেছেন। কারণ আওয়ামী লীগ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল, আওয়ামী লীগ ভোটাররা ব্যাপক হারে কথা বলছিলেন যে তাদের মার্কা নাই, নৌকা মার্কা নাই যে ব্যালটে, সেখানে তারা ভোট দিতে গিয়ে কি করবেন। এরপর আওয়ামী লীগের একটা অংশ ভোট দিতে গেছেন বিএনপিকে জামাত ঠেকাতে, এবং সে ভোট বিএনপির এরকম একটা নির্বাচনে কতটা কাজে এসেছে সেটাও তারেক রহমান জানেন। মানে তাদের এই যে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার যে নির্বাচন, সে নির্বাচনে সে ভোট কতটা কাজে এসেছে সেটা যেমন তারেক রহমান জানেন, বিপুল সংখ্যক মানুষ যে ভোট দিতে আসেন নাই সেটাও তারেক রহমান জানেন, এবং স্বীকার করতে তিনি পিছপা হন নাই। সেটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য। দেখেন,
বিএনপির বিদ্রোহী নেত্রী রুমিন ফারহানা তিনি শপথ গ্রহণের পরেই দেখছিলাম বলছিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে যে অন্তত 30% মানুষ তো ভোট দেয় নাই এবার, কারণ আওয়ামী লীগের অন্তত 30% ভোটার আছে। কাজেই তিনি ওই যে বিএনপির সংসদ সদস্য হয়ে 2018 নির্বাচনের পর সংসদে এসেছিলেন আর এ দফায় 2026 সংসদে যাচ্ছেন, তিনি বলছেন এই দুই নির্বাচনের মধ্যে আর এই দুই সংসদের মধ্যে তিনি তো কোনো তফাৎ দেখছেন না। তাহলে এই আলাপটা যে রাজনৈতিক পরিসরে আছে সেটা তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী স্বীকার করেন, এবং যারা ভোট দিতে চান নাই তাদের যদি তিনি প্রধানমন্ত্রী হয়ে উঠতে না পারেন তাহলে যে তিনি আসলে সরকারে সংসদে কোথাও স্থিতিশীলতা পাবেন না, একটা সবার সরকার না হয়ে উঠতে পারলে একটা স্থিতিশীলতা দিতে পারবেন না নিজে যেমন জনগণকে, তেমনি তিনি প্রধানমন্ত্রী হয়ে আসলে স্বস্তিতে বসতে পারবেন না, সরকারটা গুছিয়ে নিতে পারবেন না। তারেক রহমান স্পষ্ট সেটা বোঝেন। তার আওয়ামী লীগকে প্রয়োজন, আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে ফেরানোর প্রয়োজন। সে কারণেও তারেক রহমানকে ভোটের পর যে সংবাদ সম্মেলন তিনি করলেন দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল, এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনি আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের ব্যাপারে কি ভাবছেন, কিভাবে রিকনসিলিয়েশন করবেন, মানে সমঝোতার পরিবেশ, সহাবস্থানের পরিবেশ কিভাবে তৈরি করবেন। দুটো তিনটে শব্দে ইংরেজিতে উত্তর দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন থ্রু রুল অফ ল। শুনে আসি কি বলছেন তিনি। With the many people in Bangladesh who remain supporters of the Awami League, what are your plans for reconciliation in Bangladesh? By ensuring rule of law. Thank you. Thank you. তো এই আইনের শাসনের মাধ্যমে যে তিনি আসলে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফেরবার পরিসর করে দেবেন, সেটাই আসলে তার স্ট্র্যাটেজি। এই যে আইনের শাসনের মাধ্যমে একটা সমঝোতার পরিবেশ, সকলের সহাবস্থানের পরিবেশ তিনি তৈরি করবেন, সে কথাটাও কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে পরিষ্কার করে বলেছেন। তিনি বলেছেন দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে, দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। এই যে থানার পর থানাতে অজ্ঞাতনামাদের মামলায়, মানে কোনো একটি জুলাই হত্যা, যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যারা হত্যার শিকার হয়েছেন সেই পরিবারের সদস্যরা বলছেন তারা মামলা দেন নাই, এমন সব মামলায় অনেক ক্ষেত্রে যিনি নিহত হয়েছেন সেই ব্যক্তি নিজে এসে সংবাদ মাধ্যমের সামনে বলছেন তিনি নিহতও হন নাই। এমন সব হত্যা মামলা সাজিয়ে যে শত শত আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক ভোটারদেরকে এলাকা ছাড়া করে ফেলা হয়েছে 18 মাস ধরে, গ্রেফতারের পর গ্রেফতার করে 18 মাস ধরে জামিনবিহীন অবস্থায় তাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে। এই যে একটা আইনগতভাবে মানবেতর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আসিফ নজরুলের আমলে আর ইউনূসের আমলে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আর আসিফ নজরুল আইন উপদেষ্টা তারা এসে